আপনি কি আপনার নেক্সট ভ্যাকেশনের জন্য কলকাতা থেকে আহমেদাবাদ বাই রোডে যাবেন এরকম কিছু ভেবেছেন? যদি এটা ভেবে থাকেন তাহলে কিন্তু আমি আপনাকে খুব ইজি দুটো সাজেশন দিতে পারি। আরে দাঁড়ান দাঁড়ান, আপনি কি এটা ভাবছেন যে আপনি ট্রিপ প্ল্যান করবেন আর সেখানে আমি কিভাবে আপনার হেল্প করব? খুব সিম্পল ব্যাপার। আমি আপনাকে কলকাতা থেকে আহমেদাবাদ বাই রোড যাওয়ার দুটো অপশন দেব। যে অপশন দুটো জানার পর আপনি নিজের জন্য সুটেবল অপশনটা নিজেই ডিসাইড করে নিতে পারবেন, আর তার পাশাপাশি আপনি ট্রিপটা কিন্তু খুব ইজিলি প্ল্যান করে নিতে পারবেন। অ্যাপ্রোচ নাম্বার 1, দি র্যান্ডম রোড ট্রিপ। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যেকটা রাস্তা নিজেকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে, আর এর সাথে সাথে আপনি যেহেতু রাস্তাঘাট চেনেন না তাই আপনাকে ম্যাপও দেখতে হবে, আর তার সাথেই কিন্তু আপনাকে সেখানকার লোকাল লোকেদেরও সাহায্য নিতে হবে, অর্থাৎ তাদের পরামর্শ আপনার জন্য দরকারি হয়ে দাঁড়াবে। আর এই সব কিছু জানার পরেও কিন্তু আপনাকে ভাবনা চিন্তা নিজেকেই করতে হবে আর ডিসিশনও নিজের নিতে হবে। আর তার পাশাপাশি আপনাকে এটাও দেখতে হবে যে ইনফরমেশনগুলো আপনি পেয়েছেন সেইগুলো প্রত্যেকটা সঠিক কিনা। আর এর জন্য কিন্তু আপনার প্রয়োজন প্রচুর সময়, আপনার প্রচেষ্টা এবং আপনার নিজস্ব দক্ষতার। তবে হ্যাঁ, এই ট্রিপে কিন্তু আপনি কিছু হিডেন জেমসও খুঁজে পেতে পারেন। তবে এর সাথেই কিন্তু থেকে যাচ্ছে আপনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা, অথবা যদি কোনো রাস্তা ব্লক থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অন্য রাস্তা নিতে হবে, বা আপনি অনেক সমস্যারও সম্মুখীন হতে পারেন। তাই আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু এই পদ্ধতিটি অনেক বেশি পরিশ্রমের বলেও মনে হতে পারে, আর আপনিও যদি হন তাদের মধ্যে একজন, সেই ক্ষেত্রে আপনি কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। বিশেষজ্ঞ বলতে এখানে যে এই রোড ট্রিপটি আগেও করে এসছে, কারণ তার কিন্তু অলরেডি এই বিষয়ে দক্ষতা রয়েছে। আর এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রয়োজনীয় সব ইনফরমেশন সেই এক্সপার্ট বের করে দেবে আপনাকে। আপনার আর কোনো মাথায় হেডেক থাকবে না, আর আপনি চিন্তামুক্ত হয়ে ট্রিপটি এনজয় করতে পারবেন। অ্যাপ্রোচ নাম্বার 2, দ্য হাইওয়ে ইজ দ্য রাইট ওয়ে। এই পদ্ধতিতে আপনাকে আগে এস্টাবলিশ ন্যাশনাল হাইওয়েগুলি বাছাই করে নিতে হবে। আর এই হাইওয়েগুলি আপনি যেমনটা জানেন যে দেশের পূর্ব থেকে পশ্চিমে এফিশিয়েন্টলি যাতায়াত করার জন্যই বানানো হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে এই পদ্ধতিটা অবলম্বন করলে কিন্তু দুর্গম রাস্তার যে একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার থাকে সেটা আপনি মিস করে যাবেন। তবে হ্যাঁ, এটুকু অ্যাসিওর করা যেতে পারে যে আপনি আপনার গন্তব্যস্থলে কিন্তু ঠিক পৌঁছে যাবেন। প্লাস আপনি ন্যাভিগেশনের কোনো চিন্তা না করেই চিন্তামুক্তভাবে পুরো ট্রিপটা এনজয় করতে পারবেন। এবার আপনি নিশ্চয়ই এতক্ষণে ভাবছেন যে আজকের টপিক তো ইন্ডেক্স ফান্ড, তাহলে এখানে কলকাতা আহমেদাবাদ ট্রিপ নিয়ে কেন কথা বলা হচ্ছে? এক্স্যাক্টলি সেই পয়েন্টে এবার আমি চলুন ফিরে আসছি। ঠিক প্রথম যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করলাম সেটি কিন্তু আসলে স্টক বাছাই করা বা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড বাছাই করে সেখানে ইনভেস্ট করার কথা আমি বলতে চেয়েছি। এর অর্থ হলো যদি আপনি স্টক বা কোনো অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে, আপনার এক্সপার্টিজ বা স্কিলস গুলোকে কাজে লাগাতে হবে এবং আপনাকে অনেক সময় আর পরিশ্রম সেখানে ব্যয় করতে হবে। আর সেকেন্ড পদ্ধতিটা খুব সিম্পল, সেটা হলো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা, যেখানে আপনার টাইম, এক্সপার্টিজ, স্কিল এইসব কিছুরই দরকার পড়বে না। আশা করছি আপনি এতক্ষণে এই দুটি ফান্ডের মাঝে যে পার্থক্য আছে সেটা বুঝে গেছেন। তাহলে এবার চলুন আসল যে আজকের টপিক ইন্ডেক্স ফান্ডের সম্পর্কে আরো বেশি বিস্তারিতভাবে জানা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চয়ী, আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইন্ডেক্স ফান্ডের এমন বেশ কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে যেগুলো জানলে আপনি নিজে ডিসাইড করতে পারবেন যে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা আপনার জন্য ঠিক হবে কি হবে না। আর আজকের ভিডিওতে কিন্তু আমি ইন্ডেক্স ফান্ডের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ এগুলো নিয়েও কথা বলবো, তাই ভিডিওটি একটু স্কিপ না করে কিন্তু পুরোটা অবশ্যই দেখবেন। প্রথমে আসুন বুঝে নিই ইন্ডেক্স ফান্ড ব্যাপারটি আসলে কি। আমি ধরে নিচ্ছি আপনি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে অলরেডি জানেন, আর যদি না জানেন তাহলে আমাদের চ্যানেলে মিউচুয়াল ফান্ডের উপর একটি ভিডিও রয়েছে, আপনি অবশ্যই দেখে নেবেন। একটি ইন্ডেক্স ফান্ড কিন্তু এক ধরনের মিউচুয়াল ফান্ড যেটা নিফটি 50 বা সেন্সেক্স এই জাতীয় কোনো ইন্ডেক্সের এক্সাক্ট পারফরমেন্সটাকেই রেপ্লিকেট করে। এবার আপনি যদি কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন সেটার মানে তো এটাই যে আপনার যে রিটার্নটা তৈরি হবে সেটা কিন্তু ইন্ডেক্সের রিটার্নের সমানই তৈরি হবে। আর এই ইন্ডেক্স ফান্ডগুলি তাই কিন্তু কখনো কোনো ইন্ডেক্সকে আউট পারফর্ম করতে পারে না।
ফর এক্সাম্পল আপনি ধরে নিন আপনি কোনো নিফটি 50-র ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করলেন। এবার 2023 সালে দেখা গেল যে নিফটি 50 এই ইন্ডেক্সটি 10% রিটার্ন দিয়েছে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি যে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেছিলেন সেটাও 10% রিটার্ন দেবে একই সময়সীমার মধ্যে। এবার প্রশ্ন হচ্ছে ইন্ডেক্স ফান্ড এটা করে কিভাবে? বেসিক্যালি এই ফান্ডগুলো কিন্তু স্টকে ইনভেস্ট করে, আর সেই স্টকগুলো এক্স্যাক্টলি আপনি যেই ইন্ডেক্সের ফান্ডে ইনভেস্ট করেছেন, অর্থাৎ ধরে নিলাম এই ক্ষেত্রে নিফটি 50, তো নিফটি 50-র মধ্যে যে স্টকগুলি রয়েছে বা এর যে কম্পোনেন্টসগুলি রয়েছে সেখানেই কিন্তু আপনার টাকা ইনভেস্ট হচ্ছে। এবার স্ক্রিনে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যে নিফটি 50 ইন্ডেক্সের মধ্যে এই 50টি স্টক এক্স্যাক্টলি সেম ওয়েটেজেই কিন্তু রয়েছে। তাহলে এবার প্রশ্ন হলো যে এই ইন্ডেক্স ফান্ড এটা করে কিভাবে? বেসিক্যালি এই ইন্ডেক্স ফান্ড কিন্তু এক্স্যাক্টলি সেই স্টকগুলোতে ইনভেস্ট করে যেই স্টকগুলো আপনি যে ইন্ডেক্সটি বাছাই করেছেন সেই ইন্ডেক্সের কম্পোনেন্টস হিসেবে রয়েছে। যেমন এই ক্ষেত্রে আমরা নিফটি 50-র উদাহরণ নিয়ে আলোচনা করছিলাম, তাই এক্স্যাক্টলি নিফটি 50-র যে কম্পোনেন্টস গুলো রয়েছে সেগুলি এই স্টকগুলো, এবং এই স্টকগুলো এক্স্যাক্ট সেম ওয়েটেজে যেরকমটা দেখানো হচ্ছে স্ক্রিনে সেই ওয়েটেজেই থাকে। আপনি যখনই ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে যদি করেন, সেই ক্ষেত্রে কিন্তু নিফটি 50-র মধ্যে যে কম্পোনেন্টস গুলো রয়েছে এক্স্যাক্টলি সেই স্টকগুলোর মধ্যেই আপনার টাকাটা ইনভেস্ট হয়ে যাবে। তাই আপনি যখনই কোনো ইন্ডেক্স ফান্ডে, ধরে নিচ্ছে এই ক্ষেত্রে নিফটি 50-র ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন, সেই ক্ষেত্রে কিন্তু নিফটি 50-র ওই ইন্ডেক্স ফান্ডটি যেরকম পারফর্ম করছে আপনার ক্ষেত্রেও সেই পারফরমেন্সটারই রেপ্লিকেশন ঘটবে। আবার আপনি নিফটি 50-র কোনো স্টকেও ইনভেস্ট করতে পারেন। বিষয়টা ঠিক বোঝা গেল না, তাই তো? তাহলে চলুন একটি চার্টের মাধ্যমে আরো সহজভাবে বুঝিয়ে দিই। সুতরাং আপনি যখন কোনো নিফটি 50 ইন্ডেক্সকে ট্র্যাক করে সেই ইন্ডেক্সের কোনো একটি ফান্ডে ইনভেস্ট করবেন, ধরে নিচ্ছি আপনি 100 টাকা ইনভেস্ট করলেন, সেই ক্ষেত্রে কিন্তু 13.77 এইচডিএফসি, 9.56 রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, 7.87 আইসিআইসিআই ব্যাংক, আর ঠিক এইভাবেই যে কম্পোনেন্টস গুলো রয়েছে তার মধ্যেই আপনার 100 টাকাটা ভাগ হয়ে যাবে এবং সেই স্টকগুলো পারচেস হয়ে যাবে। সিমিলারলি আপনার যে ফাইন্যান্সিয়াল গোল আছে তার উপর বেস করেই কিন্তু আপনি নিফটি নেক্সট 50 অথবা মিড ক্যাপ 100 এই ধরনের ইন্ডেক্স ফান্ডগুলোতেও ইনভেস্ট করতে পারেন। আমি আপনাকে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করার দুটো পদ্ধতি বলবো, আর এর মধ্যে যে কোনো একটি পদ্ধতি যেটা আপনার সুবিধাজনক মনে হবে সেটা আপনি বাছাই করে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। প্রথম পদ্ধতির মাধ্যমে আপনি কোনো মিউচুয়াল ফান্ডের মধ্যে দিয়ে কিন্তু ইন্ডেক্সে ইনভেস্টিং করতে পারেন। আপনি সিম্পলি আপনার ব্রোকারেজ প্ল্যাটফর্মে গিয়ে ইন্ডেক্স ফান্ড লিখে সার্চ করে একটি ফান্ড তার মধ্যে থেকে বাছাই করবেন। এই ক্ষেত্রে আপনি ওয়ান টাইম অর্থাৎ লামসাম ইনভেস্টিং করতে পারেন, অথবা এসআইপির মাধ্যমেও কিন্তু ইনভেস্টিং করতে পারেন। আর দ্বিতীয় পদ্ধতি হলো ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস। এই ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডরাও কিন্তু ইন্ডেক্সকেই ট্র্যাক করে, শুধু পার্থক্য হলো এটাই যে এদেরকে কিন্তু ইকুইটি শেয়ারস এর মতনই ট্রেড করা যায়। আপনি কি কখনো আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ইউজ করে কোনো কোম্পানির শেয়ার কিনেছেন? আপনি নিশ্চয়ই দেখে থাকবেন তাহলে যে সেখানে কোম্পানির নামটা লিখতে হয়, আর তারপর কিন্তু আপনাকে কোয়ান্টিটি লিখতে হয়, অর্থাৎ আপনি একটি, দুটি, তিনটি বা যতগুলো শেয়ার কিনতে চান, আর এরপরেই কিন্তু বাই অর্ডার প্লেস করতে হয়। আর ইটিএফ এর ক্ষেত্রে পদ্ধতিটি কিন্তু একদম সেম। এখানেও আপনাকে ইটিএফটি পারচেস করার জন্য কোয়ান্টিটি বসাতে হবে আর তারপর বাই অর্ডার ক্লিক করতে হবে। আর ইটিএফও যেহেতু এরকম ভাবে ইকুইটি শেয়ারস এর মতো কেনা বেচা করা সম্ভব, তাই এগুলি এক্সচেঞ্জ অর্থাৎ এনএসসি এবং বিএসসি তে অ্যাভেলেবল রয়েছে। আর আপনি যদি একদম জিরো থেকে নিজের ইনভেস্টমেন্ট শুরু করতে চান তাহলে ভিডিও লিংক কিন্তু নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই চেক করে নেবেন। যে দুটি অপশন নিয়ে আমি আলোচনা করলাম দুটির ক্ষেত্রেই কিন্তু পারপাসটা সেম হয়, অর্থাৎ ইন্ডেক্সকে ট্র্যাক করা, কিন্তু ইটিএফ এর এক্সপেন্স রেশিও ইন্ডেক্স ফান্ডের তুলনায় কম হয়। অর্থাৎ একটি সেম ইন্ডেক্সের যদি আপনি কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে চান তার তুলনায় কিন্তু ইটিএফ ইনভেস্টিং এর ক্ষেত্রে খরচটা আপনার কম হবে। তবে আপনি যখন ইনভেস্ট করতে যাবেন অবশ্যই কিন্তু দুটো অপশনের মধ্যে যে এক্সপেন্স রেশিও রয়েছে সেটা ভালো করে চেক করে তবেই ডিসিশন নেবেন। তবে শুধু কিন্তু এই ক্ষেত্রে আপনাকে আপনার খরচ অর্থাৎ এক্সপেন্স রেশিও ট্র্যাক করলেই হবে না, আপনাকে কিন্তু আপনার কমফোর্ট লেভেলও দেখতে হবে, অর্থাৎ আরো বেশ কিছু প্যারামিটারসও আপনাকে যাচাই করে নিতে হবে। যদি আপনি এর আগে ইন্ডিভিজুয়াল কোনো স্টক পারচেস না করে থাকেন
সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য বেটার হবে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা। আর অপরদিকে আপনি যদি ইকুইটি শেয়ারস রেগুলারলি কেনাবেচা করে থাকেন, অর্থাৎ এই বিষয়ে যদি আপনার এক্সপার্টিস থাকে, তাহলে কিন্তু এক্সপেন্স রেশিও কম হওয়ার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু বেটার হবে ইটিএফ এর মাধ্যমে ইন্ডেক্সে ইনভেস্টিং করা। আর আপনি এই দুটো অপশনের মধ্যে কোনটা চুজ করে নিলেন সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। এবার ইটিএফ নাকি মিউচুয়াল ফান্ড, কিসের মাধ্যমে আপনি ইন্ডেক্সে ইনভেস্টিং করবেন সেটা জানার আগে নিশ্চয়ই আপনাকে জানতে হবে এই দুটোর অ্যাডভান্টেজ কি কি আর ডিসঅ্যাডভান্টেজ কি কি রয়েছে। সেটা তো আমি আপনাদের অবশ্যই জানাবো, কিন্তু তার আগে যেই প্যারামিটার্স গুলো আপনাকে চেক করে নিতে হবে সেইটা জেনে নেওয়ার পালা। তাহলে চলুন সেইটা আগে জেনে নেওয়া যাক। ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করার আগে আপনার যে প্যারামিটার্স গুলো জেনে নেওয়া উচিত তার মধ্যে ফ্যাক্টর নাম্বার 1 হলো ইনভেস্টমেন্ট গোল। প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট করার গোল বা লক্ষ্যটা কি। আপনি কি আপনার রিটায়ারমেন্ট প্ল্যান করার জন্য ইনভেস্টমেন্ট করছেন, নাকি আপনি বাড়ির কোনো ডাউন পেমেন্টের জন্য ইনভেস্টমেন্ট করছেন, নাকি আপনার কোনো অনেক বড় শখ রয়েছে যেটা পারচেজ করার জন্য আপনি ইনভেস্টমেন্ট করছেন, অথবা হতে পারে ছেলেমেয়ের হায়ার স্টাডির জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন, বা লাইফের অন্য কোনো বড় ইভেন্টের জন্য আপনি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। এবারে আপনার ইনভেস্টিং এর গোলটা কিন্তু একটি টাইম হরাইজনকে ইনক্লুড করবে, আর তার সাথে সাথে ইনক্লুড করবে আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কি। এই ইন্ডেক্স ফান্ডগুলি কিন্তু শর্ট টার্মের জন্য ভালো পারফর্ম নাও করতে পারে। ইনফ্যাক্ট মার্কেট যদি ভোলাটাইল থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনি নেগেটিভ রিটার্নও দেখতে পারেন। সুতরাং আপনি যদি এটা ভাবেন যে এই বছর ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টিং শুরু করে আপনি সামনের বছরই আপনার স্বপ্নের বাড়ি কিনে ফেলবেন, তাহলে কিন্তু ইন্ডেক্সে ইনভেস্টিং এর ভাবনাটা আপনার জন্য ঠিক নয়। এই ক্ষেত্রে আপনি যত লং টার্ম ইনভেস্টিং এর কথা ভাববেন ততই কিন্তু ভালো। ফ্যাক্টর নাম্বার 2, এক্সপেন্স রেশিও। আগেই যেমনটা আপনাকে বলেছি যে ইনভেস্টিং শুরু করার আগে কিন্তু আপনাকে অবশ্যই এক্সপেন্স রেশিওর দিকে নজর দিতে হবে। সাধারণত ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও কিন্তু অন্যান্য মিউচুয়াল ফান্ডের তুলনায় কম হয়। আর এক্সপেন্স রেশিও যত কম হবে আপনার রিটার্নের পরিমাণ কিন্তু ততটাই বেশি হবে। আর আপনি যদি এখনো কারণটা না বুঝে উঠতে পারেন যে ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও কম কেন হয়, সেটা আমি নেক্সট সেকশনে আপনাকে ক্লিয়ার করে দেবো। আর ইটিএফ এবং ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু ইটিএফ এর এক্সপেন্স রেশিও ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের তুলনায় আরো বেশি কম হয়। ফ্যাক্টর নাম্বার 3, ট্যাক্স। আপনি যখন আপনার ইন্ডেক্স ফান্ড সেল করতে যাবেন এবং আপনার রিটার্নটা তুলতে যাবেন তখনই কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। তাই একজন ইনভেস্টর হিসেবে কিন্তু আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্সেশন সম্পর্কে ওয়াকিবহাল থাকা উচিত, এবং তার উপর বেস করেই কিন্তু আপনার অ্যাক্টিভ রিটার্নসটা ক্যালকুলেট করা উচিত। ফ্যাক্টর নাম্বার 4, রিটার্নস অ্যান্ড ফান্ড পারফরমেন্স। আপনি যে ফান্ডে ইনভেস্ট করতে চান সেই ফান্ডটি এক্স্যাক্টলি যে ইন্ডেক্সকে মিমিক করছে সেই ইন্ডেক্সটির হিস্টোরিক্যাল যে পারফরমেন্স আছে, অর্থাৎ আগে কিরকম পারফর্ম করেছে সেটা কিন্তু আপনার অবশ্যই ট্র্যাক করা উচিত। তবে এই ক্ষেত্রে বলে রাখি, কোনো ইন্ডেক্সের হিস্টোরিক্যাল পারফরমেন্স এটার ইঙ্গিত দেয় না যে সে ফিউচারে কিরকম পারফর্ম করতে পারে, কিন্তু তাও এটা দেখলে আপনার এই আইডিয়াটা হয়ে যাবে যে মার্কেটের বিভিন্ন ফেজে, অর্থাৎ খারাপ ভালো ফেজে সেই ইন্ডেক্সটি কিভাবে পারফর্ম করে এসছে। আর এভাবেই আপনি কি চাইছেন তার একটি ডিসেন্ট আইডিয়াও পাওয়া যাবে। এবার আপনার এক্স্যাক্টলি রিটার্নের কি চাহিদা রয়েছে সেটা আপনি ভ্যালুয়েট করুন, এবং এরপর আপনি দেখুন যে কোন ফান্ড এক্স্যাক্টলি আপনার সেই গোলটাকে অ্যাচিভ করতে হেল্প করতে পারে। দেখলেন তো বিষয়টা আসলেই কতটা ইজি। ফ্যাক্টর নাম্বার 5, রিস্ক টলারেন্স। আর একটি বড় ফ্যাক্টর হলো আপনি কতটা ক্ষমতা রাখেন রিস্ক টলারেট করার। আপনার ইনভেস্টমেন্টের ফ্লাকচুয়েশনস অর্থাৎ ওঠা নামার উপর আপনার কতটা ধারণা রয়েছে। হ্যাঁ, অবশ্যই ইন্ডেক্স ফান্ডগুলোকে কিন্তু ইন্ডিভিজুয়াল স্টকসের তুলনায় অনেক বেশি লো রিস্ক বলে মনে করা হয়, কিন্তু এখানেও মার্কেটের বিভিন্ন স্তরে ইন্ডেক্স ইনভেস্টিং এর ক্ষেত্রেও রিস্কের পরিমাণ কিছুটা হলেও থেকে যায়। ফ্যাক্টর নাম্বার 6, অ্যাসেট অ্যালোকেশন। অ্যাসেট অ্যালোকেশনের সময় কিন্তু আপনাকে আগে থেকে এটা ভেবে নিতে হবে যে আপনি আপনার পোর্টফোলিওর মধ্যে এক্স্যাক্টলি কোন কোন ইনস্ট্রুমেন্টে কতটা করে আপনার ক্যাপিটাল অ্যালোকেট করতে চান। এর অর্থ হলো আপনি কতটা ইন্ডিভিজুয়াল স্টকসে রাখতে চান, কতটা ইন্ডেক্স ইনভেস্টিং করতে চান, আর কতটা বন্ডসে রাখতে চান, আর কতটা পরিমাণ টাকা আপনি নিজের কাছে লিকুইড ক্যাশ হিসেবে রাখতে চান। তাই আপনি যখন কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন এটা অবশ্যই চেক করবেন যে আপনার অ্যাসেট অ্যালোকেশন ঠিক কিভাবে শেপ নিচ্ছে।
ফর এক্সাম্পল, আপনি আপনার রিস্ক অ্যাপেটাইটের উপর বেস করে এরকমটা ডিসিশন নিয়েছিলেন যে আপনি আপনার টোটাল ইনভেস্টমেন্টের 50% লার্জ ক্যাপ স্টকসের মধ্যে রাখতে চান, আর 30% হয়তো কোনো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে রাখতে চান। এবার হঠাৎ করে যখন আপনি আবার ডিসাইড করছেন যে আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টিংটাকেও আপনার ইনভেস্টমেন্টের মধ্যে ইনক্লুড করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে আপনার প্রিভিয়াস ডিসিশনের সাথে এই বিষয়টি মিল খাচ্ছে কিনা। ফ্যাক্টর নাম্বার 7, ইন্ডেক্স সিলেকশন। লাস্ট ফ্যাক্টর হলেও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। আপনার ইনভেস্টমেন্টের গোল আর আপনার রিস্ক প্রোফাইলের উপর বেস করে আপনার জন্য একটি পারফেক্ট ইন্ডেক্স বাছাই করা। আপনি বিভিন্ন মার্কেট এবং সেক্টর ট্র্যাক করে কিন্তু এই ইন্ডেক্সগুলি পাবেন। এবার হাতে বেশ কিছুটা সময় নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, আর তার সাথে সাথে আপনার ইনভেস্টমেন্টের অবজেক্টিভগুলিকে অ্যালাইন করে তবেই আপনি নিজের জন্য ইন্ডেক্স ফাইনালাইজ করবেন। আশা করছি এতক্ষণে আপনি ইন্ডেক্স ফান্ডের বিষয়ে কিছুটা হলেও আইডিয়া করে নিতে পেরেছেন। এবার ভিডিওর লাস্ট পার্টে চলে এসেছি আমরা, আর এখানে কিন্তু আপনি সেই ডিসিশন নিতে পারবেন যে আপনার জন্য ইন্ডেক্স ইনভেস্টিং ঠিক হবে কি হবে না। তাহলে চলুন আগের অ্যাডভান্টেজগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। অ্যাডভান্টেজ নাম্বার 1, ডাইভার্সিফিকেশন থ্রু ব্রড মার্কেট এক্সপোজার। প্রত্যেকটি ইন্ডেক্স কিন্তু তৈরি করা হয় ডাইভার্সিফিকেশন অ্যাসপেক্টটিকে মাথায় রেখে। আপনি দেখতেই পাবেন কোনো ইন্ডেক্স যদি আপনি বাছাই করেন তার মধ্যে আপনি ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, কনস্ট্রাকশন, হেলথ কেয়ার এরকম বিভিন্ন ধরনের সেক্টরের স্টক পেয়ে যাবেন। তাই আপনি যখন ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন তখন আপনার রিস্কটা অনেকটা কমে যাবে। এর কারণই হচ্ছে আপনি ব্রড মার্কেট এক্সপোজার পাবেন। অ্যাডভান্টেজ নাম্বার 2, লোয়ার এক্সপেন্সেস। একটি ইন্ডেক্স ফান্ড কিন্তু একটি পার্টিকুলার ইন্ডেক্সকে ট্র্যাক করে, আর এর কারণেই কিন্তু ফান্ড ম্যানেজারকে কষ্ট করে আলাদা কোনো স্টক বাছাই করতে হয় না। আর পোর্টফোলিওতে কোনো কোম্পানি অ্যাড করতে হবে কিনা তার জন্যও কিন্তু আলাদা করে কোনো ভাবনা চিন্তা বা রিসার্চও করতে হয় না। আর ঠিক এই কারণেই কিন্তু ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে এক্সপেন্স রেশিওটা কম লাগে। এবার একজন ইনভেস্টর হিসেবে এটা আপনাকে কিভাবে সাহায্য করবে? আর উত্তরটা কিন্তু খুবই সহজ। অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ডসের তুলনায় অনেক বেশি লোয়ার ম্যানেজমেন্ট এক্সপেন্সেস। এদের যেহেতু সেট আপের রিকোয়ারমেন্ট খুব কম থাকে, তাই সেই ক্ষেত্রে এদের খুব বেশি এক্সপেন্সেসেরও প্রয়োজন হয় না। আর সেই কারণেই কিন্তু ইনভেস্টরদের রিটার্নের পরিমাণটা অটোমেটিক্যালি বেড়ে যায়। আর ঠিক এই কারণেই কিন্তু ইন্ডেক্স ফান্ডগুলির আরেকটা নাম প্যাসিভ ফান্ডস। আর ঠিক এইভাবেই আপনার পোর্টফোলিও থেকে খরচের জন্য খুব অল্প পরিমাণ অ্যামাউন্ট কেটে নেওয়া হয়, আর আপনার রিটার্নের পরিমাণটাও একটু বেশি আসে। অ্যাডভান্টেজ নাম্বার 3, ট্রান্সপারেন্সি। ইন্ডেক্স ফান্ড যেহেতু একটি এক্স্যাক্ট ইন্ডেক্সকে রেপ্লিকেট করে, তাই সেই ক্ষেত্রে আপনার পোর্টফোলিওতে এক্স্যাক্টলি কোন কোন স্টকস রয়েছে সেটার সম্পর্কে আপনি সব সময় ওয়াকিবহাল থাকবেন। কিন্তু যখন আপনি কোনো অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ডে ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু ফান্ড ম্যানেজার মাঝে মধ্যেই ফান্ডের কম্পোজিশন চেঞ্জ করতে থাকে, আর তখন কিন্তু আপনাকে আলাদা করে চেক করতে হবে। আপনি চেক না করলে জানতে পারবেন না আপনার ফান্ডে এক্স্যাক্টলি কোন কোন স্টক বর্তমান রয়েছে। আর ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে কিন্তু বছরে 2 বার যখন ইন্ডেক্সের কম্পোজিশন চেঞ্জ হয় তখনই কিন্তু ফান্ডের কম্পোজিশনও চেঞ্জ হয়ে যায়, আর এর জন্য কোনো রকম ম্যানুয়াল হস্তক্ষেপেরও প্রয়োজন হয় না। অ্যাডভান্টেজ নাম্বার 4, কনসিস্টেন্ট রিটার্নস। ইন্ডেক্স ফান্ড কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কনসিস্টেন্ট রিটার্নস প্রোভাইড করে থাকে ওভার দ্য টাইম। যেহেতু ইন্ডেক্স ফান্ডগুলি ব্রড এবং ডাইভার্সিফাইড পোর্টফোলিও হোল্ড করে, তাই তারা একাধিক কোম্পানি বা ইস্যুয়ার্সের মধ্যে রিস্কটাকে স্প্রেড করিয়ে দেয়। এমনকি কোনো ইন্ডেক্সের কিছু কোম্পানি যদি খারাপ পারফর্ম করে, সেই ক্ষেত্রে অন্য বেশ কিছু কোম্পানি ভালো পারফর্ম করে দেয়, আর তখনই কিন্তু অটোমেটিক্যালি রিটার্নটা ব্যালেন্স আউট হয়ে যায়। আর যদি ওভারঅল ইকোনমি ভালো পারফর্ম করে, সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডাইসেসও খুব ভালো পারফর্ম করবে, এটাই এক্সপেক্ট করা যায়। আর তখনই কিন্তু আপনার ওভারঅল যে ইনভেস্টমেন্ট রয়েছে ইন্ডেক্সগুলিতে সেটাও কিন্তু খুব ভালো রিটার্ন দেবে। তবে এটা কিন্তু মাথায় রাখবেন, ধারাবাহিক রিটার্ন মানে কিন্তু কোনো গ্যারেন্টিড রিটার্ন নয়। দিনের শেষে কিন্তু আপনার ফান্ডের পারফরমেন্স ডিপেন্ড করবে আপনার ফান্ডের আন্ডারলাইং স্টকসগুলোর উপর। অ্যাডভান্টেজ নাম্বার 5, ট্যাক্স বেনিফিটস। যেমনটা আমি আগে আলোচনা করেছি যে ইন্ডেক্স ফান্ড প্যাসিভলি পরিচালিত হয়, তাই সেই কারণে কিন্তু তারা খুব কম পরিমাণ টার্ন ওভারও ফেস করে। এই টার্ন ওভার কথার অর্থ হলো একটি নির্দিষ্ট বছরে ফান্ড ম্যানেজার দ্বারা কতগুলি ট্রেড প্লেস করা হয়েছে। এর ফলে কম ক্যাপিটাল গেইনস ডিস্ট্রিবিউশন করা হয়, যা ইউনিট হোল্ডার্সদের কাছে চলে যায়।
যে কোনো ইনভেস্টমেন্টের মতন কিন্তু এই ইন্ডেক্স ফান্ডও পুরোপুরি পারফেক্ট নয়। তাই এবার চলুন জেনে নেওয়া যাক যে ইন্ডেক্স ফান্ডের মধ্যে কি কি ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে। ডিসঅ্যাডভান্টেজ নাম্বার 1, লিমিটেড আপসাইড পোটেনশিয়াল। ইন্ডেক্স ফান্ড আমরা যেমনটা জেনেছি যে কোনো ম্যানুয়াল ইন্টারভেনশনের প্রয়োজন পড়ে না, আর যেহেতু কোনো ম্যানুয়াল ইন্টারভেনশন নেই সেই কারণে কিন্তু ইন্ডেক্স ফান্ডকে হায়ার রিটার্নস এর দিকে পুশ করা হয় না। তাই এখানে কিন্তু খুব লিমিটেড আপসাইড পোটেনশিয়াল থাকে। কিভাবে? যেমনটা আপনাকে আগেও বলেছি যে ইন্ডেক্স ফান্ড কিন্তু মার্কেটের সাথে তাল মিলিয়ে চলে, অর্থাৎ মার্কেট ভালো পারফর্ম করলে বা কোনো ইন্ডেক্স যদি ওভারঅল ভালো পারফর্ম করে সেই ক্ষেত্রেই কিন্তু সেই ইন্ডেক্স ফান্ডটা ভালো পারফর্ম করবে। আর এখানে কিন্তু কোনো আউট পারফরমেন্সের ব্যাপার থাকে না ইন্ডিভিজুয়াল স্টকসের মতন। এমনকি মার্কেট যদি বুলিশও থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ইন্ডেক্স ফান্ড কোনো রকম আউট পারফরমেন্স করতে পারবে না। তাই ইন্ডেক্স ইনভেস্টিং এর মূল মন্ত্র আপনাকে মাথায় রাখতে হবে, স্লো বাট স্টেডি থেকে আপনাকে এই রেসের উইনার হতে হবে। আর কখনো কিন্তু আউট অফ দ্য বক্স রিটার্নের কোনো আশা করবেন না। ডিসঅ্যাডভান্টেজ নাম্বার 2, মিসড অপরচুনিটিস। যেমনটা আমরা আগেও জেনেছি যে ইন্ডেক্স ফান্ড যেহেতু অ্যাক্টিভলি ম্যানেজড নয় সেই ক্ষেত্রে মার্কেটে যদি হঠাৎ কোনো চেঞ্জ চলে আসে, অর্থাৎ কোনো একটি পার্টিকুলার কোম্পানির বিজনেস যদি খুব ভালো পারফর্ম করে সেই অ্যাডভান্টেজ কিন্তু এই ফান্ডটি নিতে পারে না। আবার কোনো একটি বিজনেস যদি খারাপ পারফর্ম করে সেই ক্ষেত্রেও কিন্তু এই ফান্ডের কিছু করার থাকে না আলাদা করে। ধরা যাক XYZ নামক একটি কোম্পানি কোয়ার্টারলি খুব ভালো রেজাল্ট করেছে এবং সেই কোম্পানির ম্যানেজমেন্ট খুবই কনফিডেন্ট যে ইন ফিউচার কামিং কোয়ার্টার্স গুলিতেও কোম্পানি খুব ভালো নাম্বারস দেবে, কিন্তু এই ক্ষেত্রেও ইন্ডেক্স ফান্ড কোনো রকম ভাবে সেই কোম্পানিকে নিজের ফান্ডের মধ্যে অ্যাড করতে পারবে না। ওয়্যারএজ কোনো অ্যাক্টিভ ফান্ডের ফান্ড ম্যানেজাররা কিন্তু এই কোম্পানিটিকে নিজেদের পোর্টফোলিওতে অ্যাড করে, অর্থাৎ ফান্ডের পোর্টফোলিওতে অ্যাড করে সেই অপরচুনিটির ফায়দা নিতে পারবে। তাই প্যাসিভ অথবা ইন্ডেক্স ফান্ডগুলিতে যেহেতু কোনো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট থাকে না তাই এই ধরনের কোনো অপরচুনিটিও এরা কাজে লাগাতে পারে না। ডিসঅ্যাডভান্টেজ নাম্বার 3, ইনক্লুশন অফ পুয়ার পারফর্মিং স্টকস। আর একটি বড় ডিসঅ্যাডভান্টেজ হলো খারাপ পারফর্ম করছে যে স্টকগুলো সেইগুলো আপনার পোর্টফোলিওতে থেকে যাওয়া। আপনি যখন কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন কিছু ভালো পারফর্ম করা স্টকসের সাথে সাথে কিন্তু কিছু খারাপ পারফর্ম করা স্টকসও আপনার পোর্টফোলিওতে থেকে যাবে, আর সেইগুলোকে কিন্তু আনফর্চুনেটলি আপনাকে হোল্ডও করতে হবে। গত এক বছরে 27 সেপ্টেম্বর পর্যন্ত নিফটি 50 প্রায় 17% রিটার্ন জেনারেট করেছে। আর এই ক্ষেত্রে কিন্তু আপনি এটাও দেখতে পাবেন যে কিছু হাইলি নেগেটিভ রিটার্ন জেনারেটিং স্টকস আপনার পোর্টফোলিওতে থেকে গেছে, আর আপনি আনফর্চুনেটলি স্টকগুলোকে নিজের পোর্টফোলিও থেকে বাদও করতে পারবেন না। আপনাদের মধ্যে যারা হাই রিটার্নস এবং অ্যাক্টিভ ম্যানেজমেন্ট খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টিং ভালো অপশন নাও হতে পারে। আর যারা একটু লো রিস্ক, কম খরচ, ইনভেস্টমেন্টের ট্রান্সপারেন্সি এবং কনসিস্টেন্ট রিটার্নের খোঁজ করছেন তাদের জন্য কিন্তু এই ইন্ডেক্স ইনভেস্টিং একটা গ্রেট ইনভেস্টিং অপশন। এবার সেই একই প্রশ্ন চলে আসছে যে আপনার কি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করা উচিত? ওয়েল, টু বি ভেরি অনেস্ট, আমি কিন্তু এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে পারবো না, কারণ এইটা আপনাকে নিজেকেই বাছাই করতে হবে আপনার ইনভেস্টিং গোল, রিস্ক অ্যাপেটাইট এবং অন্যান্য যে প্যারামিটার্স গুলো আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি তার উপর বেস করে। ইন্ডেক্স ফান্ড নিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনি আজকের ভিডিও থেকে ইন্ডেক্স ফান্ড সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু নিজের ফ্রেন্ডস রিলেটিভসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এটা মনে রাখবেন, ইনভেস্টিং কিন্তু একটা জার্নি যেটা আপনাকে হেল্প করবে আপনার ফাইন্যান্সিয়াল গোলগুলিকে অ্যাচিভ করতে। তাই এইরকম আরো ইনফরমেটিভ ভিডিওস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। Investment in securities market are subject to market risk. Read all the related documents carefully before investing. Please read the risk disclosure documents carefully before investing. Securities market বিনিয়োগ বাজারে ঝুঁকি অধিক। বিনিয়োগের আগে সব সংশ্লিষ্ট ডকুমেন্টগুলি সাবধানে পড়ুন। ইকুইটি শেয়ার, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ড এবং স্টক এক্সচেঞ্জের ট্রেড বা অন্যান্য সরঞ্জামে বিনিয়োগ করার আগে রিস্ক ডিসক্লোজার ডকুমেন্টগুলি সাবধানে পড়ুন।